বাংলা সাহিত্যের ভান্ডারে ছোট গল্পের একটি বিশেষ জায়গা রয়েছে। আমার প্রিয় কিছু ছোট গল্প নিয়ে আমি রাজর্ষি, আর আপনারা শুনছেন রাজর্ষি উবাচ। আজকে শোনাবো শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের গল্প তন্দ্রাহরণ। পৌণ্ড্রবর্ধনের রাজকুমারী তন্দ্রার মন একেবারে খিঁচড়াইয়া গিয়াছে। মধুমাসের সায়ান্নে তিনি তাই প্রাসাদ শিখরে উঠিয়া একাকিনী দ্রুত পায়চারি করিতেছেন এবং গণ্ড আরক্তিম করিয়া ভাবিতেছেন, কেন মরিতে রাজকন্যা হইয়া জন্মিলাম। অনেক দিন আগেকার কথা। ভারতীয় রমণীগণের মন তখন অতিশয় দুর্দমনীয় ছিল। মাত্র কয়েক বৎসর পূর্বে কনৌজে সংযুক্তার স্বয়ংবর হইয়া গিয়াছে। রাজকুমারী তন্দ্রার বয়স 18 বৎসর, ফুটন্ত রূপ, বিকশিত যৌবন। তথাপি মধুমাসের সায়ান্নে তাহার মন কেন খিঁচড়াইয়া গিয়াছে জিজ্ঞাসা করিলে বলিতে হয়, তাহার আসন্ন বিবাহই একমাত্র কারণ। কিন্তু 18 বছরের বিকশিত যৌবনা কুমারী বিবাহ করিতে অনিচ্ছুক কেন? একালে তো এমনটা দেখা যায় না। তবে কি সেকালে? না, তা নয়, সেকালেও এমন ছিল। কিন্তু কুমারী তন্দ্রার আপত্তির কারণ তাহার মনোনীত স্বামী প্রাগজ্যোতিষপুরের যুবরাজ চন্দ্রানন মাণিক্য। কথাটা বোধ করি পরিষ্কার হইল না। আসল কথা, বর বাঙাল। যতদিন এই বিবাহ রাজা ও মন্ত্রিমণ্ডলীর গবেষণার বিষয়ীভূত ছিল, ততদিন কুমারী তন্দ্রা গ্রাহ্য করেন নাই। কিন্তু হঠাৎ শিরে সংক্রান্তি আসিয়া পড়িয়াছে। যুবরাজ চন্দ্রানন বিবাহ করিবার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হইয়া সৈন্য সামন্ত সমবিব্যাহারে রাজধানীতে ডিরাডান্ডা ফেলিয়াছেন। গোড়া হইতেই তন্দ্রার মন বাঁকিয়া বসিয়াছে। তবু তিনি গোপনে প্রিয় সখী নন্দাকে পাঠাইয়াছিলেন চন্দ্রানন মাণিক্য লোকটি কেমন তা দেখিবার জন্য। নন্দা আসিয়া সংবাদ দিয়াছে, যুবরাজ দেখিতে শুনিতে ভালোই, চালচলনও অতি চমৎকার, কিন্তু কিন্তু তাহার ভাষা একেবারে অশ্রাব্য। ইসে এবং কসু এই দুইটি শব্দের বহুল প্রয়োগ সহযোগে তিনি যাহা বলেন তাহা কাহারও বোধগম্য হয় না। শুনিয়া কুমারী তন্দ্রা একেবারে আগুন হইয়া গিয়াছেন। এ কি অত্যাচার! তিনি রাজকুমারী বলিয়া কি তাহার এতটুকু স্বাধীনতা নাই? হোক সে প্রাগজ্যোতিষপুরের যুবরাজ, তবু তবু বাঙাল তো। দেশে কি আর রাজপুত্র ছিল না? আর 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 রাজপুত্র ছাড়া রাজকুমারী বিবাহ করিতে পারিবেন না, এই বা কেমন ধারা কথা? কুমারী তন্দ্রা রাজসভায় নিজ অনিচ্ছা জানাইয়া তীব্র লিপি লিখিয়াছিলেন। উত্তরে মন্ত্রীগণ কর্তৃক পরামর্শিত হইয়া রাজা কন্যাকে সংবাদ দিয়াছেন যে চন্দ্রানন মহাবীর পুরুষ, উপরন্তু বহু সৈন্য সামন্ত লইয়া আসিয়াছেন। এক্ষেত্রে বিবাহে অস্বীকৃত হইলে নিশ্চয় কন্যাকে হরণ করিয়া লইয়া যাইবেন। প্রাগজ্যোতিষপুরের গোঁ অতি ভয়ানক বস্তু, সুতরাং বিবাহ করাই বুদ্ধিমানের কাজ। তদবধি ক্রোধে অভিমানে তন্দ্রার চোখে তন্দ্রা নাই। তাই মধু সায়ান্নে একাকী প্রাসাদ শীর্ষে দ্রুত পায়চারি করিতে করিতে গণ্ড আরক্তিম করিয়া তিনি ভাবিতেছেন, কেন মরিতে রাজকন্যা হইয়া জন্মিলাম। সহসা একটি তীর হাউয়ের মতো প্রাসাদ পার্শ্ব হইতে উঠিয়া আসিয়া তন্দ্রার পদপ্রান্তে পড়িল। বিস্মিত তন্দ্রা চারিদিকে চাহিলেন। রাজপ্রাসাদ শীর্ষে কোন ধৃষ্ট তীর নিক্ষেপ করিল? তন্দ্রা ছাদের কিনারায় গিয়া নিম্নে উঁকি মারিলেন। ঠিক নিচেই জলপূর্ণ পরিখা প্রাসাদ বেষ্টন করিয়া রাখিয়াছে। পরিখার পরপারে একটি উষ্ণীষধারী যুবক ঊর্ধ্বমুখ হইয়া গুম্ফে তা দিতেছে। তন্দ্রাকে দেখিতে পাইয়া সে হাত তুলিয়া ইঙ্গিত করিল। চতুস্থল প্রাসাদের শিখর হইতে যুবকের মুখাবয়ব ভালো দেখা গেল না, তবু সে যে বলিষ্ঠ ও কান্তিমান তাহা সহজেই অনুমান করা যায়।
তন্দ্রা বিস্ময়াপন্ন হইয়া ফিরিয়া আসিয়া তীরটি তুলিয়া লইলেন। দেখিলেন তীরের গায়ে একটি লিপি জড়ানো রহিয়াছে। লিপি খুলিয়া তন্দ্রা পড়িলেন। ছলনাময়ী নন্দা, আর কতদিন দূর হইতে দেখিয়া অতৃপ্ত থাকিব? তুমি যদি আমাকে ভালোবাসো তবে আমার মনস্কাম সিদ্ধ করো। আমার মন আর বিলম্ব সহিতেছে না। যদি আমাকে বঞ্চনা করো, নিজেই পরিতাপ করিবে। পরদেশী বন্ধু কতদিন থাকে? সদয়া হও, তুমি যাহা বলিবে তাহাই করিব। একবার একবার সাক্ষাৎ হয় না? ইতি তোমার অনুগত বন্ধু। লিপি পড়িয়া কুমারী তন্দ্রা স্থির হইয়া বসিয়া রইলেন। মনে পড়িল, ইদানিং প্রিয় সখী নন্দা যখন তখন ছলছুতা করিয়া ছাদে আসে। ও, এই তাহার অর্থ। এই এই বিদেশি নন্দাকে দেখিয়া মজিয়াছে। নন্দাও নিশ্চয়ই তাহার প্রতি আসক্ত। দুইজনে কাছাকাছি হয় নাই, দূর হইতেই প্রণয়। ওই 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 তীরের মুখে প্রেম। সহসা তন্দ্রার দুই নয়নে বিদ্যুৎ খেলিয়া গেল। তিনি সন্তর্পণে উঠিয়া গিয়া আবার উঁকি মারিলেন। ধৈর্যশীল যুবক তখনও ঊর্ধ্বমুখে দাঁড়াইয়া গুম্ফে তা দিতেছে। কবরী হইতে কাজললতা লইয়া চুলের কাঁটা দিয়া তন্দ্রা লিপি লিখিলেন। হাত কাঁপিতে লাগিল। লিপি শেষ হইলে তীরের গায়ে জড়াইয়া পরীক্ষার পরপারে ফেলিয়া দিলেন। নিরুদ্ধ নিঃশ্বাসে দেখিলেন যুবক সাগ্রহে তীর তুলিয়া লইল। নন্দা ছাদে আসিয়া তন্দ্রাকে দেখিয়া অবাক হইয়া গেল। বলিল, প্রিয় সখী, তুমি এখানে? তন্দ্রা তপ্ত মুখে আকাশের পানে চাহিয়া রহিলেন। নন্দা ছাদের এদিক ওদিক সতর্ক দৃষ্টি নিক্ষেপ করিল। তারপর বলিল, কতক্ষণ এখানে এসেছ? তন্দ্রা আর আত্মসম্বরণ করিতে পারিলেন না। ঝরঝর করিয়া কাঁদিয়া ফেলিলেন। নন্দা, নন্দা, আমার ভাগ্যে কি আছে জানি না। হয়তো হয়তো কাল সকালে উঠে আর আমায় দেখতে পাবি না। সখী, তোর কাছে যদি কখনো অপরাধী হই, আমায় ক্ষমা করিস। নন্দা রাজকুমারীকে জড়াইয়া ধরিয়া অনেকক্ষণ তাহার অশ্রুসিক্ত মুখের পানে চাহিয়া রহিল। তারপর ধীরে ধীরে বলিল, ছি ছি সখী, ও কথা বলতে নেই। চলো চলো, নিচে চলো। ও কি, ও কাজললতা যে পড়ে রইল। আচ্ছা আচ্ছা, আমি নিচ্ছি। এই চুলের কাঁটাও খসে পড়েছে দেখছি। সখী, সখী, উতলা হইও না। তোমার ভাগ্য দেবতা তোমায় নিয়ে হয়তো একটু পরিহাস করছেন। দেবতার পরিহাসে কাতর হলে কি চলে? শয়ন মন্দিরে প্রবেশ করিয়া অশ্রুভরা স্বরে তন্দ্রা কহিলেন, নন্দা, আজ রাত্রে আমি একা শোব। তুই যা। আর আর দেখ, ওই প্রাগজ্যোতিষপুরের সেই বর্বরটাকে যদি তোর পছন্দ হয় তাহলে তুই নিস। মনে মনে বলিলেন, অদল বদল। নন্দা জিভ কাটিয়া চোখে আঁচল দিয়া, ও মা, ও কি কথা! আমি যে তার দাসীর দাসী হবার যোগ্য নই বলিয়া ছুটিয়া পালাইল। নন্দার এই পলায়ন একেবারে প্রাসাদের বাহিরে গিয়া থামিল। রাত্রে দ্বীপ্রহরের জাম ঘোষণা থামিয়া যাইবার পর রাজকুমারী তন্দ্রা প্রাসাদের গুপ্ত পথ দিয়া পরিখা পার হইয়া বাহিরে গেলেন। তাহার বড়তনু বেষ্টন করিয়া আছে রাত্রির মতোই নিবিড় নীল একটি উড়না। নক্ষত্র খচিত অন্ধকারে একটি তরুণ সুদৃঢ় হস্ত আসিয়া তাহার হাত ধরিল। কেহ কথা কহিল না। দুইটি কৃষ্ণবর্ণ অশ্ব পাশাপাশি দাঁড়াইয়াছিল। তরুণ সুদৃঢ় হস্ত তন্দ্রাকে একটির পৃষ্ঠে তুলিয়া দিল। তারপর এক লম্ফে অপরটির পৃষ্ঠে উঠিয়া বসিল। নক্ষত্র খচিত অন্ধকারে দুই কৃষ্ণকায় অশ্ব
ছুটিয়া চলিল পৌণ্ড্রভুক্তির সীমান্ত লক্ষ্য করিয়া। দণ্ড কাটিল, প্রহর কাটিল, কত নক্ষত্র অস্ত গেল। সম্মুখে শুকতারা বিস্ময়াবিষ্ট জ্যোতিষ্মান চক্ষুর মতো জলজল করিতে লাগিল। দিগন্তহীন প্রান্তরের মাঝখানে প্রভাত হইল। তখন বলগার ইঙ্গিত পাইয়া অশ্বযুগল থামিল। কুমারী তন্দ্রা মুখের নীল ওড়না সরাইয়া পাশে অশ্বারোহী মূর্তির পানে চাহিলেন। দৃষ্টি বিনিময় হইল। অশ্বপৃষ্ঠে বসিয়া আছে একটি তরুণ কন্দর্প। পক্ক দারিমের মতো তাহার দেহের বর্ণ, পেশল অথচ পেশিবদ্ধ দেহ, মুখে পৌরুষ ও লাবণ্যের অপূর্ব মেশামেশি। নবজাত গুম্ফের নিচে একটু কৌতুকহাস্য ক্রীড়া করিতেছে। দেখিতে দেখিতে কুমারী তন্দ্রার চক্ষু দুইটি আবেশে নিমিলিত হইয়া আসিল। দূর হইতে যাহা দেখিয়াছিলেন, এই যে তাহার চেয়ে সহস্রগুণ সুন্দর। সহসা অনুতাপে তন্দ্রার হৃদয় বিদ্ধ হইল। তিনি লজ্জা বিজড়িত কণ্ঠে কহিলেন, আর্যপুত্র, আমার ছলনা ক্ষমা করো। আমি নন্দা নই, আমি তন্দ্রা। তরুণ কন্দর্প হাসিলেন। গুম্ফে ঈষৎ তা দিয়া সুধা মধুর স্বরে কহিলেন, ইসে হেইডা না যাই নাই কি চুরি কইরা আনছি। রাজকুমারী, তুমি বড়ই চতুরা, কিন্তু আমার চক্ষে যদি ধুলাই দিতে পারবা তো তোমারে বিয়া করতে আইলাম কি লিগা। তন্দ্রা চমকিত হইলেন। বিস্ফারিত চোখে চাহিয়া স্খলিত স্বরে কহিলেন, তুমি কে? যুবক কলকণ্ঠে হাসিয়া বলিলেন, আরে কচু, হেইডা এখনো বুঝবার পারো নাই? আমি চন্দ্রানন মাণিক্য, ইসে ওই প্রাগ জ্যোতিষপুরের যুবরাজ। হেইটাই তো কইলাম। দুইটি অশ্ব অত্যন্ত ঘেঁষাঘেঁষি মন্থর গমনে পৌণ্ড্রবর্ধনের পথে ফিরিয়া চলিয়াছে। তন্দ্রার করতল চন্দ্রাননের দৃঢ় মুষ্টিতে আবদ্ধ। তাহার স্খলিত বেণী মস্তক মাঝে মাঝে যুবরাজের বাম স্কন্ধের উপর নত হইয়া পড়িতেছে। তন্দ্রা কহিলেন, যুবরাজ, কি সুন্দর তোমার ভাষা, যেন মধু ঝরে পড়ছে। কতদিনে আমি এ ভাষা শিখতে পারবো? চন্দ্রানন তন্দ্রার মণিবন্ধে একটি আনন্দ গদগদ চুম্বন করিয়া বলিলেন, ইসে আগে আগে বিয়া তো করি, তারপর 1 মাসের মধ্যেই তোমারে আমি শিখাইয়া ছাড়ুম। তোমাগর ওই কচুর ভাষা 1 মাসে ভুইলা যাইতে পারবা না। সুখাবিষ্ট কণ্ঠে তন্দ্রা বলিলেন, পারুম।